This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তের সবথেকে বড় খবরে গুণমানের পরীক্ষায় ডাহা ফেল 93টি ওষুধ তালিকায় প্যারাসিটামল, রক্তচাপ, বমি ভাব কাটানোর ওষুধ। গুণমান পরীক্ষায় ফেল সাধারণ অ্যান্টিবায়োটিক, এমনকি শিশুদের সিরাপও গুণমানের পরীক্ষায় ফেল। পশ্চিমবঙ্গ ফার্মা রিঙ্গাল ল্যাকটেটও। দেশ জুড়ে বাংলা সহ একাধিক নমুনা পরীক্ষা চালায় সিডিএসসিও। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের এই রিপোর্টেই এই মুহূর্তে দেশ জুড়ে চাঞ্চল্য। সব থেকে বড় খবর এই মুহূর্তে আরো একবার জানাই আপনাদের, গুণমানের পরীক্ষায় ডাহা ফেল 93টি ওষুধ। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, একজন সাধারণ মানুষ যার বাড়িতে প্রত্যেক দিন প্রেশারের ওষুধ লাগে, ডায়াবেটিসের ওষুধ লাগে, শিশুদের ওষুধ লাগে, তিনি কি করবেন? দেখো, এই খবর অত্যন্ত উদ্বেগের। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র জানুয়ারিতে 93টি ওষুধ রয়েছে তালিকায়, সিডিএসসিওর তালিকায়, এবং ডিসেম্বর মাসে যদি আমরা ধরি তাহলে সেখানেও 51টি এই ধরনের ওষুধ রয়েছে। ফলে সব মিলিয়ে 144টি ওষুধ, যে ওষুধ ঘরে ঘরে ব্যবহার করা হয়। সুগার, প্রেশার, বাচ্চাদের শিশুদের সিরাপ, সর্দি কাশির ক্ষেত্রে যে কমন সিরাপ, প্যারাসিটামল, জ্বরের ওষুধ, সেই সমস্ত ওষুধ এই তালিকায় রয়েছে। বমির ওষুধ, হজমের ওষুধ। এইখান থেকে কিন্তু বিপদটা বাড়ছে। তার কারণ হচ্ছে যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সচেতন, যে তারা কি করে বুঝবেন যে তাদের ওষুধটা গুণমানে উত্তীর্ণ কি উত্তীর্ণ নয়। এক্ষেত্রে যেটা রাজ্য ড্রাগ কন্ট্রোল বা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল যারা বলে থাকেন, যে তারা বলে থাকেন কিউআর কোড স্ক্যান করে, সেই খবর আমরা দেখেছি। এবং তার যে জটিলতা কোথায়, অনেকেই স্ক্যান করতে পারেন না। কিন্তু সারা দেশ জুড়ে কোনো একটা জেলা নয়, কোনো একটি রাজ্য নয়, সারা দেশ জুড়ে এই স্যাম্পেল কালেক্ট করা হয়েছে। এটা র্যান্ডাম স্যাম্পেল কালেক্ট করা হয়েছে এবং সারা দেশ জুড়ে কী ধরনের ওষুধ রয়েছে সেটা বোঝার জন্য এই পদক্ষেপ করা হয়েছিল। এবং সেখানে যদি 144টি ওষুধ, যেগুলো খুব কমন ওষুধ, স্টেরয়েড রয়েছে সেই তালিকায়, সেই কমন ওষুধগুলো যদি এভাবে গুণমান উত্তীর্ণ হতে না পারে। সৌরভ, আমি আসছি তোমার কাছে। তবে এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপ্তেন্দ্র নারায়ণ সরকার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, সাধারণ মানুষ ওষুধ ভেবে কি খাচ্ছে? গুণমানের পরীক্ষায় 93টি ওষুধ ডাহা ফেল করলো, যাতে প্রত্যেক দিন লাগে এমন সমস্ত ওষুধ রয়েছে, কি বলবেন? এই প্রথম এই একটি রিপোর্ট যেটা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রের ভিত্তিটাকেই সম্পূর্ণ নড়িয়ে দিল। অর্থাৎ একজন ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন করছেন এবং রুগী একটা ওষুধ খাচ্ছেন, এই দুটোর মাঝখানে যে একটা হিউজ ডিসপ্যারিটি তৈরি হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা গুণমান উত্তীর্ণ ওষুধগুলো খাচ্ছেন। এর ফলে যেটা হবে হচ্ছে, রোগ সুস্থ হবে না সেটা একটা জিনিস, মৃত্যু হার বাড়বে সেটা দ্বিতীয় জিনিস। কিন্তু ভয়ঙ্কর যে জিনিসটা ঘটবে, পার্টিকুলারলি যে জায়গায় আমি দেখছি অ্যান্টিবায়োটিক গুলো দেখা যাচ্ছে নকল বা তার মাঝখানে গুণমান অ্যাকসেপ্টেবল নয়, যেটা হবে হচ্ছে এটা কিন্তু তখন আর একটা ব্যক্তিকে আক্রমণ করবে না, এটা পুরো সমাজকে আক্রমণ করবে। অর্থাৎ আপনার একটা ছোট ইনফেকশন, আপনি একটা সাব অপটিমাল ডোজে অ্যান্টিবায়োটিক খেলেন, আপনার অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হলো, সেই রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিকটা আপনার সন্তানের, আপনার বৃদ্ধ বাবা মাকেও ওই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি করবে। এবং WHO বলছে এই মুহূর্তে 2030-এ 1 কোটি মানুষ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে মৃত্যু হতে চলেছে। এবং এই ধরনের জাল ওষুধ যারা তৈরি করছেন বা গুণমান অ্যাকসেপ্টেবল লিমিটের তলায় তৈরি করছেন, আমার মনে হয় ডাইরেক্টলি জিরো টলারেন্স অ্যাপ্রোচ করা উচিত, তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করা উচিত এবং তাদের এগেইনস্টে ক্রিমিনাল কেস ইমিডিয়েটলি ইনস্টিটিউট করা উচিত। এবং আমি প্রত্যেকটি দর্শক বন্ধু যারা আজকে TV9-এ ক্যামেরার সামনে বা টিভির সামনে বসে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দয়া করে ওষুধগুলো আপনার পরিচিত স্ট্যান্ডার্ড মেডিসিন শপ থেকে কিনুন। অনেক সময় আপনারা অনামা অখ্যাত অনলাইন মার্কেট থেকে কিনছেন, সেগুলোতে ঠিক কি ওষুধ আপনাকে দেয়া হচ্ছে তার গুণমান আপনি যাচাই করছেন না।
এবং আমি আবারও বলছি, শুধুমাত্র ব্যক্তি নয়, সেই পরিবার, সমাজ এবং সারা ভারতবর্ষ এতে অ্যাফেক্টেড হতে চলেছে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপেন্দ্র নারায়ণ সরকারের সঙ্গে। আরো একবার সরাসরি চলে যাব, আমাদের সহকর্মী সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, চিকিৎসকরা বলছেন জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত, কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত রাজ্যের নানা প্রান্তে, আমতা হোক, বড় বাজার হোক, নানা জায়গায় মাঝে মধ্যেই লাখ লাখ টাকার নকল ওষুধ ধরা পড়ে। সাধারণ মানুষ কিভাবে প্রাণে বাঁচবে সৌরভ? দেখো, এই ঘটনার এইটাই আরেকটা ভয়াবহ দিক যে রাজ্য ড্রাগ কন্ট্রোল ইতিমধ্যেই আমতা বা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বড় বাজারে তারা কিন্তু হানা দিয়ে যেগুলো খুব কমন ওষুধ, সে কমন ওষুধ, জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল সম্প্রতি আমতায় হানা দিয়ে যে কোটি টাকার যে জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে, সেটাই কিন্তু এই যে গুণমান উত্তীর্ণ হতে পারেনি, সেই তালিকাতেও এই ওষুধের নাম রয়েছে। এই কোম্পানির ওষুধেই কিন্তু জাল বাজেয়াপ্ত হয়েছিল। ফলে সেটা কিন্তু তখনই দেখা গিয়েছিল যে যদি একটা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোটি কোটি টাকা ছড়িয়ে পড়ে এবং সেটা আনটেস্ট অবস্থায় রয়েছে মার্কেটে, সেটা এখনো বাজেয়াপ্ত করা যায়নি, তাহলে আরো কত কোম্পানির ওষুধ রয়েছে। একেবারে সৌরভ, এবং বারবার টিভি 9 বাংলা এই প্রশ্ন তুলবে যে কবে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত হবে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ট্যাংরার পর এবার হালতু, একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। একতলায় ঘর থেকে পেশায় অটো চালক এক ব্যক্তি, তার স্ত্রী এবং 3 বছরের শিশু সন্তানের দেহ উদ্ধার। ঘটনাস্থলে আর কি কি পাওয়া গেছে, কি কি তথ্য প্রমাণ পাওয়া গেছে, পুলিশ কি মনে করছে জানবো। সুপ্রিয় গুহ রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রিয়, আমাদের ট্যাংরার পর আবার হালতু থেকে এই খবর আসছে, একই পরিবারে 3 জনের রহস্য মৃত্যু। আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, স্বামী স্ত্রী এবং তাদের বছর 3-এর পুত্র সন্তান, তাদের 3 জনেরই একই পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, দীপ সোমনাথ রায় 40 বছর বয়স এবং তার স্ত্রী সুমিত্রা রায় বছর 35 বয়স, এদের দুজনেরই কিন্তু ঝুলন্ত অবস্থাতে তাদের ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং তাদের বছর 3-এর পুত্র সন্তান, তাকেও কিন্তু মৃত অবস্থাতে দরজা ভেঙে পুলিশ আজকে উদ্ধার করেছে। 3 জন একই পরিবারের 3 সদস্য, তারা আত্মঘাতী হয়েছেন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। যদিও দেহ ইতিমধ্যেই উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ঠিক কিভাবে তাদের মৃত্যু হয়েছে, অর্থাৎ আত্মঘাতী হওয়ার কারণেই তাদের মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই বিষয়টা সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। এবং কি কারণে এই ধরনের চরম সিদ্ধান্ত তারা নিলেন, কারণ প্রাথমিকভাবে যেহেতু আত্মঘাতী হওয়ার বিষয়টা মনে করা হচ্ছে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি বা তদন্তকারীরা প্রাথমিকভাবে যেটা জানতে পারছেন যে বেশ কিছু জায়গাতে দিনাগ্রস্ত হয়ে পড়েছিলেন এই বছর 40-এর সোমনাথ রয় এবং সেই পাওনাদাররা মাঝে মধ্যেই তার উপরে চাপ সৃষ্টি করছিল, এমনকি বাড়িতে এসেও পাওনা টাকার জন্য চাপ দিচ্ছিল। আর সেই কারণেই কি তিনি আত্মঘাতী হয়েছেন সপরিবারে, এমনটাই কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে ট্যাংরার পর এই যে ঘটনা, স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ সকাল 10:20 নাগাদ কসবা থানার পুলিশ তারা খবর পাওয়ার পর কসবা থানা এলাকার হালতুতে এই যে বাড়ি, একতলা বাড়ি, সেই বাড়িতে গিয়ে সোমনাথ রায় এবং তার স্ত্রী পুত্র নিয়ে তারা সেখানেই থাকতেন এবং সে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে 3 জনের দেহ উদ্ধার করেছে। তার মধ্যে নজর রাখো, ট্যাংরার পর হালতু, একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। একতলার ঘর থেকে পেশায় অটো চালক সোমনাথ রায়, তার স্ত্রী এবং তাদের 3 বছরের শিশু সন্তানের দেহ দরজা ভেঙে উদ্ধার করলো পুলিশ। এই ঘটনা নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের আরেক প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজয়, সপরিবারে এভাবে রহস্য মৃত্যু কেন? এর পিছনে কি সত্যি সত্যি দেনা নাকি অন্য কোনো রহস্য থাকতে পারে? পুলিশ কি মনে করছে? দেখো, প্রাথমিকভাবে পুলিশ সব দিক থেকে সব অ্যাঙ্গেলেই তদন্ত করছে, কিন্তু প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে যে এই গৃহকর্তা যিনি ছিলেন তার বেশ কিছু ধার দেনা ছিল বাজারে, সোমনাথ রায় ধার দেনা ছিল এবং গত 28 তারিখে তার ওই বাড়িতে গিয়ে যারা পাওনাদার, তারা পাওনাদার গিয়ে তাকে হুমকি দেয়, তাকে ভয় দেখায়, টাকা চায় এবং দীর্ঘদিন ধরে সেই টাকা দেনা রয়েছে। সেই কারণেই তাকে হুমকি দেওয়ার পর তিনি কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন এবং গতকাল সন্ধ্যার পর থেকে বাড়িতে তাদের আর কাউকে দেখা যায়নি। সন্ধ্যায় শেষ দেখা গেছে, তারপর আর কাউকে দেখা যায়নি। সকালবেলায় আজকে যখন স্থানীয় লোকজন ডাকাডাকি করে তখন কোনো সাড়া শব্দ পায় না এবং পুলিশে খবর দেওয়া হলে পুলিশ দরজা ভেঙে তাদের উদ্ধার করে এবং দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে এখন প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে তারা আত্মঘাতী হয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে গৃহকর্তা কি বাড়ির দুজনকে হত্যা করে
তাদের ঝুলিয়ে দিয়ে তিনি নিজে আত্মঘাতী হয়েছেন নাকি তিনজন একই সাথে আত্মঘাতী হয়েছেন সেটা এখন তদন্ত সাপেক্ষ বিষয়। মৃতদেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের ফলে রিপোর্টের পরে স্পষ্ট হবে যে কিভাবে তাদের মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে পুলিশ যেটা দেখার চেষ্টা করছে যে গলায় নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক নাকি কন্টিনিউয়াস লিগেচার মার্ক রয়েছে, অর্থাৎ যেগুলির মাধ্যমে এই কোনো ঘটনা আত্মহত্যা নাকি খুন করে ঝুলিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে, যেটা প্রাথমিকভাবে পুলিশ অনুসন্ধান করে, সেই বিষয়গুলিও এখন দেখা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য 3টি দেহই পাঠানো হয়েছে। এবং সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, ট্যাংরার পর হালতু একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। একতলার ঘর থেকে পেশায় অটো চালক সোমনাথ রায়, তাঁর স্ত্রী সুমিত্রা রায় এবং তাদের 3 বছরের শিশু সন্তানের দেহ উদ্ধার করলো পুলিশ। আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে সুসাইড নোট মিলেছে, পুলিশ সূত্রে এমনটাই দাবি। দেনায় আত্মঘাতী কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।